আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীতে বাস পোড়ানো ১৩ মামলা, আসামি ৫ শতাধিক, ২৯ জন রিমান্ডে। আতঙ্ক ছড়াতে এই সহিংসতা বলছে পুলিশ। অগ্নিসন্ত্রাস বিএনপির পুরনো অভ্যাস বলেছেন কাদের। বাসে আগুন দিয়েছে সরকারের এজেন্টরা, অভিযোগ ফখরুলের। কাল বিক্ষোভ। মার্কিন গণতন্ত্রে ক্ষতি করছে ট্রাম্পের কর্মকাণ্ড, অভিযোগ ওবামার। বাইডেন হাসিনার পূর্ব পরিচয়ে লাভবান হবে বাংলাদেশ, আশা বিশেষজ্ঞদের। মাত্র ১৫০০ টাকার জন্য নারায়ণগঞ্জে ভাড়াটিয়াকে হত্যা, বাড়িওয়ালার গা ঢাকা। সাভারে গৃহবধূকে পিটিয়ে হত্যা, পালিয়েছে স্বামী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীতে বাস পোড়ানোর ঘটনা মামলায় ২৯ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছে আদালত। এর আগে রাজধানীর বিভিন্ন থানায় ৫ শতাধিক আসামি করে ১৩টি মামলা করে পুলিশ। গ্রেফতারকৃতরা অনেকেই একটি রাজনৈতিক দলের কর্মী। এদিকে বাস পোড়ানোর ঘটনা ঢাকা ১৮ উপনির্বাচন কেন্দ্রিক সহিংসতা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপরই তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় অনেককে। শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের জানানো হয়, অজ্ঞাতনামা আসামি করে রাজধানীর বিভিন্ন থানায় মামলা করেছে পুলিশ। এটা নিঃসন্দেহে পরিকল্পিতভাবে এটা করা হয়েছে এবং যখন এরা পরিকল্পনা করে নিশ্চিতভাবে এটা বোঝা যায় যে এটা কোনো একটা গ্রুপ সংঘবদ্ধভাবে এই কাজগুলো করেছে। যাদেরকে অ্যারেস্ট করেছি তাদের রাজনৈতিক পরিচয় আছে এবং তারা বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত বলেও আমাদের কাছে প্রমাণ আছে। পুলিশ বলছে, জনমনে আতঙ্ক ছড়াতেই এ ধরনের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। কয়েকজনকে আমরা ককটেল সহ হাতে নাতেও ধরেছি এবং তাদের মধ্যে অনেকে ভাড়াটিয়া সন্ত্রাসীও আছে। একটা গ্রুপ চায়নি যে এই নির্বাচন সুষ্ঠুভাবে হোক, তো তারা এটাকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করে থাকতে পারে। আমরা এবং সেই ক্ষেত্রে তাদের নিশ্চয়ই একটা পরিচয় আছে, আমরা এগুলো যাচাই বাছাই করছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এই সভা অনুষ্ঠিত হয়। শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, ওবায়দুল কাদের সহ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ৭টি উপজেলা, ৫টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। বিএনপির অগ্নিসন্ত্রাস বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, জনগণকে সাথে নিয়ে এসবের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বিএনপিকে নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সরে আসারও আহ্বান তার। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সাধারণ সম্পাদক। ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনে উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, করোনার কারণে ঢাকায় ভোটারের উপস্থিতি আশানুরূপ হয়নি। অভিযোগ করেন, বিএনপির কৌশলী নির্বাচনকে বিতর্কিত করা। তাদের ইদানিংকারের ভোটের কৌশলই হচ্ছে তারা নির্বাচন নিয়ে খুব হইচই করবে, নির্বাচনে প্রচারণাও করবে, কিন্তু নির্বাচনের দিন কোনো এজেন্ট দেবে না। এজেন্ট বের করে দিয়েছে এই অপবাদ দেওয়ার জন্য। একটা টু শব্দ হয়নি কোথাও। এত শান্তিপূর্ণ, এত সুষ্ঠু নির্বাচন তারা আগেই জানতো গণরায়ে তারা হেরে যাবে। তারা সে কারণে তাদের কৌশলটা হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করা। ওবায়দুল কাদের বলেন, অতীতের মতোই বিএনপি আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে, এসব বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সে পুরনো আগুন সন্ত্রাসের সংস্কৃতির পুনরাবৃত্তি, সে আগুন সন্ত্রাস আবারও চালানো হচ্ছে।
তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারে না, জনগণের রায়ে প্রত্যাখ্যাত। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শনিবার যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথাও জানান ওবায়দুল কাদের। আগামীকাল বিকেলের দিকে আমরা যুবলীগের কমিটি দিয়ে দিচ্ছি। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। আন্দোলন দানা বাঁধার শঙ্কায় সরকারের এজেন্টরা বাস পুড়িয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে, অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাজধানীতে বাস পোড়ানোর ঘটনা ন্যাক্কারজনক মন্তব্য করে এর তীব্র নিন্দা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, বাধা বিপত্তি সত্ত্বেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় আছেন। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন জায়গায় অন্তত 9টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পরিকল্পিতভাবে কারা হঠাৎ এতগুলো বাস পোড়ালো এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে যাদের দিকে সন্দেহের তীর সরকারের, সেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপিকে চাপে ফেলতেই তাদের উপর দোষ চাপানো হচ্ছে। বিএনপিকে এর আগেও আপনার এইভাবে করা হয়েছে, আপনার অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন সময়, কিন্তু বিএনপি এই রাজনীতি করে না। এবং আমরা মনে করি যে আমাদের অভিজ্ঞতা থেকে বলছি আর কি, যে সরকারের কিছু এজেন্টস থাকে, সাবোটিয়ার্স, এই এজেন্ট সাবোটিয়ার্সরা এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা আন্দোলন যেটা শুরু হচ্ছে বা যেটা হতে যাচ্ছে বা যেটা আপনার ধরেন একটা ভালো জিনিসের জন্য এগিয়ে যাচ্ছে, ওটাকে সাবোটাজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায়। বাট অ্যাট দি সেম টাইম উই কন্ডেম ইট, এটাকে আমরা একেবারে তীব্র ভাষায় নিন্দা করছি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মির্জা প্রেস অনুষ্ঠানে মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশের গণতন্ত্রকে হরণ এবং বিএনপিকে নিশ্চিহ্ন করতেই নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণ করছে সরকার। নির্বাচনকে প্রহসনে পরিণত করা সিইসির বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে এখন আপনার নির্বাচন কমিশনের দ্বারা। প্রধান নির্বাচন কমিশনার তিনি বললেন যে এই নির্বাচন কমিশন এত ভালো যে আমেরিকার তাদের কাছ থেকে আপনার শিক্ষা গ্রহণ করা উচিত। আমেরিকায় যেখানে 4-5 দিন লাগে আপনার ফলাফল করতে, তারা 4-5 মিনিটে সেই ফলাফল দিতে পারে। এর চেয়ে হাস্যকর কথা একদম প্রধান নির্বাচন কমিশনার কাছ থেকে আসতে পারে, এটা আমরা কল্পনা করতে পারি না। ঢাকা 18 সহ সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের অধীনে হওয়া সব নির্বাচনই প্রমাণ করেছে, দল নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশন ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যে ইলেকশনে জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনের ফল বাতিল করে নতুন নির্বাচনের দাবি এবং নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে দুদিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট চুরি সন্ত্রাসের প্রতিবাদে এবং আমাদের দলের নেতাকর্মীদেরকে গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল অর্থাৎ শনিবার সকাল 11টায় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা দেশের সকল জেলা সদরে এই নির্বাচন ফলাফল বাতিল করে নির্বাচন পুনরায় অনুষ্ঠানের দাবিতে এবং মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদেরকে, আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করবার প্রতিবাদে আগামী 15, 11, 20 রবিবার সারা দেশের জেলা সদরগুলোতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। মাত্র 1,500 টাকা বকেয়া বাড়ি ভাড়ার জন্য নারায়ণগঞ্জ শহরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে। ঘটনার পর থেকে বাড়িওয়ালা পলাতক। এদিকে সাভারে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, স্বামী পলাতক। নারায়ণগঞ্জ ও সাভার প্রতিনিধির পাঠানো রিপোর্ট। নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়ায় বকেয়া ভাড়া নিয়ে ভাড়াটিয়া মোহাম্মদ আমিনের সাথে কথা কাটাকাটি হয় বাড়িওয়ালা রানা মিয়ার। এক পর্যায়ে আমিন ও তার স্ত্রীকে মারধর করে বাড়িওয়ালা ও তার লোকজন। পরে আমিনের বাবা মেহেদি হাসানের কাছে পাওনা টাকা দাবি করে রানা, কিন্তু ছেলে ও ছেলের বউকে মারধরের প্রতিবাদ করেন তিনি। এতে আরও ক্ষিপ্ত হয়ে তাকেও মারধর করে বাড়িওয়ালা রানা। আহত অবস্থায় আমিনের বাবাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানায়। 10-12 জন লোক আসছে, তোর পোয়াই মা আসছে ভাই, তরে মারুন এটা বললে আমার মামার লাথি মেরা হয়েছে বুকের ভিতরে। লাথি মারার পরে ঠিক আছে, আমার মামা নিচে পড়ে গেছে। পড়ার পরে ঠিক আছে, এরপরে 2টা দাপড়ান দিয়েছে, হাসপাতাল নিতেই মারা গেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন এলাকাবাসী। সন্ত্রাসী কায়দায় 1500 টাকার জন্য এভাবে দোকানের মধ্যে সন্ত্রাসীভাবে এভাবে হামলা করে মারবো,
এটা চলতে পারে না। শুক্রবার দুপুরে নিহতের স্ত্রী বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। ওরা খুনি আমার স্বামীর ধন পাবো না, আমার স্বামীরে কেউ দিব না। আমার একটাই আবেদন, আমার স্বামীরে খালি ওকে ফাঁসির অর্ডার ছাড়া আমি আর কিচ্ছু চাই না। পুলিশ জানায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। আমরা লাশ অলরেডি আজকে সকালে পোস্টমর্টম হয়ে গেছে, আমরা রিপোর্ট পেলেই বলতে পারবো সে কীভাবে বা কেন মারা গিয়েছেন। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। ঘটনার পর থেকে সারা রাত্রে আমরা চেষ্টা করেছি তাদেরকে ধরার জন্য। এদিকে সাভারে গৃহবধূ পিঙ্কি খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুমন মিয়ার বিরুদ্ধে। নিহত ওই গৃহবধূর স্বজনরা জানায়, সাভারের রাজাসন আমতলা এলাকার ভাড়া ঘরে পিঙ্কিকে পিটিয়ে গুরুতর আহত করে স্বামী সুমন। পরে পিঙ্কি অজ্ঞান হয়ে পড়লে সুমন তাকে হাসপাতালে রেখে পালিয়ে যায়। চিকিৎসক গৃহবধূকে মৃত বলে নিশ্চিত করেন। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন হলো নানা আয়োজনে। এ উপলক্ষে গাজীপুরে নুহাশপল্লীতে বৃহস্পতিবার রাতে তার সমাধিতে ১০০১টি মোমবাতি প্রজ্বলন করা হয়। সকালে লেখকের কবরে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তার দুই পুত্র নিশাদ ও নিনীত সহ পরিবারের অন্য সদস্য, ভক্ত, পাঠক ও শুভানুধ্যায়ীরা। পরে লেখকের মুরালের সামনে কেক কাটা হয়। এ সময় মেহের আফরোজ শাওন বলেন, নতুন প্রজন্ম বিশেষ করে এই করোনাকালে হুমায়ুন আহমেদের লেখা পাঠ করেছেন এবং তার লেখার ভেতরকার রস, বোধ ও মানসিকতার সাথে পরিচিত হচ্ছেন, এটা বিস্ময়কর। এদিকে হুমায়ুন আহমেদের জন্মস্থান নেত্রকোনায়ও নানা আয়োজনে জন্মদিন পালন হয়েছে। এ উপলক্ষে পাঠক আড্ডার উদ্যোগে শহরের সাতপাই এলাকা থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৮ বছর আগে দৈহিক প্রয়াণ হলেও লাখো কোটি পাঠক ও ভক্তদের কাছে আজও তিনি চিরচঞ্চল সৃষ্টিকর্মী। স্বাধীনতা পরবর্তীতে বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ তিনি। বেঁচে থাকতে জন্মদিন নিয়ে উচ্ছ্বসিত ছিলেন না হুমায়ুন আহমেদ, তবে কোটি মানুষকে আজও দোলা দেয় প্রিয় লেখকের জন্মদিন, তাই তো থাকে নানা আয়োজন। যদি মন কাঁদে তুমি চলে এসো। পাঠকের আবেগী মনে আজও আশা জাগে, কোনো এক বর্ষায় যদি আসতেন হুমায়ুন। তাই তো মৃত্যুর ৮ বছর পরেও বর্ষা, বসন্ত কিংবা কার্তিকে পাঠক মনে সরব উপস্থিতি তাঁর। তুমি চলে এসো এক বর্ষায়। এই কলম জাদুকরের হাতের ছোঁয়া বাংলা সাহিত্যের যে অঙ্গনে লেগেছে, আলো ছড়িয়েছে সেখানেই। তাই তো হিমু, রূপা, মিসির আলীরা তরুণ সমাজকে কখনো চিন্তায় ফেলে, আবার কখনো বা রোমাঞ্চিত করে। প্রজন্মের পালা বদলেও এই চরিত্রগুলোর আবেদনের কোনো কমতি নেই। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর এমন কার্তিকের কোনো এক ক্ষণে নেত্রকোনায় জন্ম হুমায়ুন আহমেদের। যে মানুষটির জন্মদিন নিয়ে ভক্তদের এত আয়োজন, মাতামাতি, জীবদ্দশায় তিনি কিভাবে দেখতেন জন্মদিনকে? হুমায়ুন আহমেদের চোখে জন্মদিন আসলে খুব যে একটা উল্লেখযোগ্য দিন ছিল তা না, বরং জন্মদিনের দিন উনি একটু বিমর্ষ থাকতেন। কেন বিমর্ষ থাকতেন? যে আহা, আরেক ধাপ মৃত্যুর দিকে এগিয়ে গেলাম। প্রতি বছর বলতেন, জীবন এতগুলো বর্ষায় ভিজেছি, আর কতগুলো বর্ষায় ভিজতে পারবো। নুহাশপল্লীর গাছপালা ছিলাম খুব, গাছপালা দেখলাম সবাই ঠিক আছে, কাজে ভালো লাগছে। জ্যোৎস্নাবিলাসী হুমায়ুন ভালোবাসতেন প্রকৃতিকেও, আর তাঁকে নাড়া দিত মধ্যবিত্ত জীবনের নানা ঘটনা প্রবাহ। তাই গল্প, উপন্যাস, নাটক, সিনেমায় ফুটিয়ে তুলতেন সেই বাস্তবতা। হুমায়ুন আহমেদের সাহিত্যের মূল উপাদানই ছিল সাধারণ মানুষ। ওনাকে সরাসরি যতটুকু ভালোবাসা মানুষ দেখাতে পেরেছে, তার চেয়ে অনেক বেশি ভালোবাসা এখন আমি দেখি মানুষের মধ্যে। এবং আমার কাছে মনে হয় যে ইস, ওনাকে এখন সামনাসামনি দেখাতে পারছি না, উনি অন্য ভুবন থেকে দেখছেন সব কিছু। বাংলা সাহিত্যে তিনি দিয়েছেন অনেক, আরও বাকি ছিল হয়তো। তাই তো এই প্রিয় লেখকের উপলব্ধি ছিল, জীবন এত ছোট কেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। কোভিডে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন আরও
19 জন, এর মধ্যে 13 জন পুরুষ আর 6 জন নারী। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় 13,539 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 1,767 জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট 4,28,965 জন। নতুন 19 জন সহ দেশে করোনায় প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 6,159 জন। নতুন 1,519 সহ মোট সুস্থ হয়েছে 3,46,387 জন। সর্বশেষ তথ্য অনুযায়ী করোনায় প্রাণহানির হার 1.44% আর শনাক্তের হার 13.05%। রাজধানী বাজারগুলোয় চাল, ডাল, ভোজ্য তেল, আলু, ডিম ও মাংস সহ নিত্যপণ্যের দাম প্রায় আগের মতোই। পেঁয়াজ, মাছ ও সবজির দাম সামান্য কমতির দিকে, তবে ইলিশের দাম চড়া। রাজধানী পলাশী কাঁচা বাজারে সবজির দাম গেল সপ্তাহের তুলনায় কিছুটা কম, কারণ বাজারে আরও কম। ইলিশের দাম বেশ চড়া, তবে অন্যান্য মাছের দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। আলু ও পেঁয়াজের দাম দুই বাজারে কিছুটা কমেছে। ছুটির দিন হলেও বাজারে ক্রেতার উপস্থিতি অনেক কম থাকায় বিপাকে ব্যবসায়ীরা। গরু, ছাগল, মুরগির মাংস এবং সব ধরনের ডিমের দাম আগের মতোই। বর্তমান নির্বাচন কমিশনকে খেলাঘর আর প্রধান নির্বাচন কমিশনারকে ক্লাউন বললেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, দেশের নির্বাচনের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। মাহমুদুর রহমান মান্না বলেন, সিইসি সাম্প্রতিক মন্তব্য একটা সার্কাস। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছ থেকে শিখছে না, বরং ইসির কর্মকাণ্ড দেখে সবাই হাসছে। বলেন, মার্কিন প্রবাসী বাংলাদেশিরা সিইসির কথায় লজ্জিত হয়েছেন। মান্না বলেন, সরকার ও নির্বাচন কমিশন চায় না সৎ লোক নির্বাচন করুক, সেজন্য গণপ্রতিনিধিত্ব আদেশে 90B ধারা যুক্ত করা হয়েছে। এইটা একটা খেলাঘরের মতো। প্রধান নির্বাচন কমিশন একটা ক্লাউন, তার সাথে যে সমস্ত কমিশনার আছে তারা ভাঁড়। আমাদের প্রধান নির্বাচন কমিশন টেলিভিশনে এসেছেন একটা সার্কাস দেখাতে। আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে ভোট গুনে শেষ করতে পারি, আর আপনার 4-5 দিন লাগে। কত বড় স্টুপিড হলে এরকম কথা বলে। সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যা সুষ্ঠু বিচার ও দায়ীদের ফাঁসির দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শিপনকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। প্রশ্ন তোলেন, লাইসেন্স ছাড়াই এরকম একটি হাসপাতাল কিভাবে পরিচালিত হয়ে আসছিল? এটা প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা বলে মন্তব্য করেন তারা। বক্তারা দাবি জানান, হাসপাতাল নামের এসব কসাইখানা এখনই বন্ধ করতে হবে। শিপন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম দেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয় মানববন্ধন থেকে। বিএফইউজের একাংশ সভাপতি রুহুল আমিন গাজী নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন পেশাজীবী নেতারা। জাতীয় প্রেস ক্লাবের রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে তারা এ দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, দেশে বর্তমানে সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকির সম্মুখীন। অনাকাঙ্ক্ষিতভাবে প্রতিনিয়ত সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে। সিনিয়র সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সহ পেশাজীবী নেতারা। গাইবান্ধা সুন্দরগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। ধোপাডাঙ্গা ইউনিয়নের রাজীপুর গ্রামে এই দুর্ঘটনা হয়। শুক্রবার সন্ধ্যায় বাঁশের খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পাশের পুকুরে পড়ে। এ সময় রেখা বেগম পুকুরে পানি আনতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। ছেলে রাজাকুল, নাতি সুজনী এবং রেখার স্বামী সৈয়দ আলী তাকে বাঁচাতে যায়। এতে ঘটনাস্থলে রাজাকুলও মারা যায়। গুরুতর অবস্থায় সৈয়দ আলী ও সুজনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যায় নাতি সুজন। সৈয়দ আলী চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রামের আগ্রাবাদে বৃহস্পতিবার যুবলীগের 2 গ্রুপের সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে আজ। শুক্রবার রাতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবলীগ কর্মী মিন্টু। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালির আয়োজন করে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। এতে 2 পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মারুফ চৌধুরী মিন্টুকে পিটিয়ে জখম করেন অন্য পক্ষের নেতাকর্মীরা। আহত মিন্টুকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে নেওয়া হয় নগরীর একটি
বেসরকারি হাসপাতালে, সেখানে মৃত্যু হয় তার। গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলম আহমদ। বিকেলে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করেন। কৃষক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিয়াউল হক নাসিম, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দয়াল কুমার বড়ুয়া ও ডালিম কুমার বড়ুয়া এ সময় তার সাথে ছিলেন। উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা কৃষক লীগ ও কাপাসিয়া উপজেলা কৃষক লীগ নেতাকর্মীরা। কার্তিকের শেষে শীতের দেখা মিলেছে উত্তরে। ভোরের শিশির সূর্যের আলোতে মুক্তার মতো আলো ছড়িয়ে জানান দিচ্ছে শীত আসছে। তবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হিমভাব থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা হারিয়ে যাচ্ছে। শাহনেওয়াজ জনির ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। কুয়াশা মাখা প্রকৃতি, মাঠে মাঠে নানা ফসলের সম্ভাবনা আর শরীরে শুষ্কতার টান বলে দিচ্ছে শীত আসছে। শিশির ভেজা ভোরের একরাশ সজীব স্বপ্ন নিয়ে প্রকৃতি কাছে টানছে মানুষকে। ফসলের উৎসবে নিমগ্ন খেটে খাওয়া মানুষ, যদিও শীত কারো জন্য ভালো লাগা, আবার কারো জন্য কষ্টের। নতুন নতুন সবজি পাই, ফলমূল পাই, আর শীতে আমাদের আবাদ সাবাদও ভালো আসে। শীতটা তো আসলে একটু ভালোই হয়, তবে গরিবদের জন্য আর কি একটু যদি কাল শীতের সময় একটু কষ্ট হয় তাদের আর কি। অন্য বছরগুলোতে কার্তিকের শুরুতে এই অঞ্চলে শীতের দেখা মিললেও এবারের চিত্র ভিন্ন। ভোর থেকে শীত শীত ভাব থাকলেও সূর্য ওঠার সাথেই তেতে উঠছে পরিবেশ। দিনের বেলা তো অতিরিক্ত গরম, এখন বিকেল থেকেই সারা রাতে কুয়াশা শীত। এবার আবহাওয়া তো খুব একটা আগের মতো নয়, এখন তো দিনের বেলা গরম, রাত্রে ঠান্ডা। মৌসুমি বায়ুর প্রভাবে আসছে না উত্তরের হিম বাতাস। জলবায়ুর পরিবর্তনে এবছর উষ্ণতম শীত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহে বিদায় নেওয়া শুরু করে, কিন্তু এবার এটা বিদায় নেওয়া শুরু করছে মাঝামাঝি সময় এসে অক্টোবরের শেষ সপ্তাহের দিক থেকে, যে কারণে মূলত হিমালয় থেকে বা সাইবেরিয়া থেকে যে ঠান্ডা বাতাসটা আমাদের দিকে আসে সেটা আসতে পারে নাই। আমরা 4-5 বছর আগে লক্ষ্য করেছি গড় তাপমাত্রা ডিসেম্বরে 15 ডিগ্রি ছিল, যেটা সচরাচর 10 ডিগ্রি থাকে, এবং এবারও আমরা একটা উষ্ণতম শীত পেতে পারি। শীতের সময় সুস্থ থাকতে সবাইকে শরীরের বাড়তি যত্ন নেওয়া আর সজাগ থাকার পরামর্শ চিকিৎসকদের। আমাদের শ্বাসতন্ত্রেও ঠান্ডা পরিবেশে অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক রোগগুলো বেশি দেখা যায়। গত 20 দিন ধরে উত্তরাঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ 33 আর সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। উত্তরে দুয়ারে দুয়ারে কড়া নাড়ছে শীত। মাঠে প্রান্তরে ভোরবেলা শিশির ভেজা ধানের ডগা জানান দিচ্ছে নতুন ফসলের সম্ভাবনার বার্তা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। নিবন্ধন না থাকা সহ নানা অব্যবস্থাপনার অভিযোগে মাগুরার ক্লিনিক, প্রাইভেট হাসপাতাল সহ 7টি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এগুলোর মধ্যে রয়েছে একটি বেসরকারি ক্লিনিক, 3টি বেসরকারি হাসপাতাল ও 3টি ডায়াগনস্টিক সেন্টার। মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে পরিদর্শনকালে এসব প্রতিষ্ঠানের সরকারি কোনো নিবন্ধন পাননি তিনি। পাশাপাশি চিকিৎসক ও সেবিকা সহ পর্যাপ্ত জনবল নেই যথাযথ বর্জ্য ব্যবস্থাপনাও। আশুলিয়ায় আজিজুল্লাহ নামে এক চিকিৎসকের জমি ক্রয় করতে না পেরে প্রাচীর ভাঙচুর ও নির্মাণ সামগ্রী লুট করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাস্থল পরিদর্শন করে আশুলিয়া থানার উপপরিদর্শক এমদাদুল হক জানান, আজিজুল্লাহর প্রতিবেশী মতিনের সিসিটিভির ফুটেজে মাস্ক পরা কিছু লোকজনের প্রাচীর ভেঙে পালিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। কেয়ারটেকার আবুল কালাম জানান, কিছুদিন ধরেই জমিটি ক্রয়ের প্রস্তাব দিয়ে আসছেন মতিন। এতে রাজি না হওয়ায় ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে অভিযোগ তার। ফ্রেন্ডস ফেডারেশন এসএসসি 98 এর আয়োজনে বর্ষপূর্তি সৌহার্দ্যের 98 অনুষ্ঠিত হয়েছে। সাভারের হিমায়তপুরে লাস কনভেনশন সেন্টারের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের সংগঠনের সদস্যরা উপস্থিত হন। তরুণ নির্মাণ, রেপ্লিকা প্রদর্শন, ছবি তোলার স্মৃতিচারণা সহ নানা কর্মসূচিতে অংশ নেন সদস্যরা। আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সদস্য ও আমন্ত্রিত শিল্পীরা। হয় মনোমুগ্ধকর জাদু প্রদর্শনী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য আরজি নীরব খান।
নাটোরে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল লিগ 2019 শেষ হয়েছে। নাটোর ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত এই ফাইনালে সিংড়ার কলম ফুটবল একাডেমির সাথে নাটোর স্বপন স্মৃতি সংঘের খেলা হয়। টাইব্রেকারে 4-1 গোলে জেতে নাটোর স্বপন স্মৃতি সংঘ। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শাহরিয়াজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার ক্লেমন খেলার সংবাদ। ফুটবল। করোনা পরিস্থিতি থেকে মাঠে ফিরে জয় উদযাপন করল বাংলাদেশ। মুজিব বর্ষপ্রীতি ফুটবল সিরিজের প্রথম ম্যাচে 2-0 গোলে হারালো নেপালকে। এই ম্যাচ জেতায় জাতীয় দলের জন্য 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই ম্যাচে 8,000 টিকিট ছাড়া হলেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে গ্যালারিতে ছিল এর চেয়েও কয়েক হাজার বেশি দর্শক। দলের জয়ে খুশি হলেও শিষ্যদের পারফরম্যান্সে তত সন্তুষ্ট করতে পারেনি কোচ জেমিটেকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবলের শৈল্পিক ছন্দে লাল সবুজের বাংলাদেশ। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে লড়াই নেপালের বিপক্ষে। গত জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ড কাপে শ্রীলঙ্কাকে হারিয়েছিল জেমির শিষ্যরা। করোনা বিরতির পর ফের ফুটবল উন্মাদনায় দর্শকরা। পরন্ত বিকালে উত্তেজনার আমেজ ম্যাচে। আক্রমণের ধারে প্রতিপক্ষের উপর চড়াও হয়ে খেলার চেষ্টা জামাল ভুঁইয়াদের। 10 মিনিটেই আসে সুযোগ সাদের ডস দেয়া ক্রস থেকে জীবনের নিখুঁত প্রেসিংয়ে বল জড়ায় সফরকারীদের জালে। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে মরিয়া নেপাল। তবে সমতায় ফেরার সুযোগটা কাজে লাগাতে পারেনি হিমালয় পুত্ররা। বিফলে যায় স্বাগতিকদেরও ব্যবধান বাড়ানোর চেষ্টা। বিশ্বজিতের থ্রো থেকে লক্ষ্যভ্রষ্ট তুপুর হেড। মানিকের দূরপাল্লার জোরালো শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন নেপালের গোলরক্ষক। ফিরিয়ে দেন তপু বর্মনের নিখুঁত ফ্রি কিকও। ম্যাচের তখন 80 মিনিট। সোহেলের লম্বা পাসে প্রতিপক্ষের রক্ষণের সামনে বল পান ফাঁকায় থাকা শফিল। দুর্দান্ত গতিতে পরাস্ত করেন ডিফেন্ডারদের, বোকা বানান গোলরক্ষককেও। লাল সবুজদের দ্বিতীয় গোলে উল্লাসের ঢেউ গ্যালারিতে। 10 মাস পর ফুটবল প্রত্যাবর্তনে জামাল ভুঁইয়াদের পারফরমেন্সে তীক্ষ্ণ নজর কোচ জেমির। বিশ্বকাপ বাছাইয়ে কাতার ম্যাচের প্রস্তুতিতে নেপালের বিপক্ষে ম্যাচ দুটি বেশ গুরুত্বপূর্ণ তার কাছে। প্রথম ম্যাচটা জেতায় স্বস্তির হাসি জেমির মুখে। দুটি গোলই খুব ভালো হয়েছে। এরপরও আরও কয়েকটা গোল হতে পারত, কিন্তু হয়নি। দীর্ঘ বিরতি দিয়ে খেলতে নেমে ফুটবলারদের স্বাভাবিক খেলা সহজ নয়। প্রথমার্ধে ভালো ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধ নিখুঁত ছিল না। এই জয়ে ভেসে যাচ্ছি না। ম্যাচে কারো চোট হয়নি, এটা ভালো ব্যাপার। সামনে আরও কঠিন ম্যাচ, কাতারের মাঠে খেলতে হবে। সাফ ফুটবল এবং এসএ গেমসে দুটি ম্যাচে নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ। তাই প্রতিশোধ নেওয়া আর ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে হোম সিরিজের চ্যালেঞ্জ জামাল ভুঁইয়াদের। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে লড়বে বাংলাদেশ ও নেপাল। 2015 সালে নেপালের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর পরাজয়ের ব্যর্থতায় সমালোচনা। 5 বছর পর আবারও নেপালের বিপক্ষে জয়ে উচ্ছ্বসিত জেমির দল। করোনা স্থবির থেকে প্রায় 10 মাস পর মাঠে ফিরে প্রথম আন্তর্জাতিক ম্যাচেই সাফল্য বাংলাদেশের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাজধানীতে বাস পোড়ানো 13 মামলা, আসামে 5 শতাধিক, 29 জন রিমান্ডে। আতঙ্ক ছড়াতে এই সহিংসতা বলছে পুলিশ। অগ্নিসন্ত্রাস বিএনপির পুরনো অভ্যাস বলেছেন কাদের। বাসে আগুন দিয়েছে সরকারের এজেন্টরা, অভিযোগ ফখরুলের কাল বিক্ষোভ। মার্কিন গণতন্ত্রের ক্ষতি করছে ট্রাম্পের কর্মকাণ্ড, অভিযোগ ওবামার। বাইডেন হাসিনার পূর্ব পরিচয়ে লাভবান হবে বাংলাদেশ, আশা বিশেষজ্ঞদের। মাত্র 1,500 টাকার জন্য নারায়ণগঞ্জে ভাড়াটিয়াকে হত্যা, বাড়িওয়ালার গা ঢাকা। সাভারে গৃহবধূকে পিটিয়ে হত্যা, পালিয়েছে স্বামী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।